সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। রুমের ক্লজেট থেকে একটা ব্ল্যাক ওভারকোট বের করে অন্য কক্ষে শাওয়ার নিয়ে গায়ে চড়িয়ে রুমে প্রবেশ করল নির্ণয়। নির্ণয়ের হুকুমে স্টাফ কোয়ার্টার থেকে সার্ভেন্টরা এসে ঝকঝকে তকতকে করে দিয়ে সমগ্র রুমটা পরিষ্কার করে যায়। পরিচ্ছন্নতার কাজ শেষ হতেই সার্ভেন্টরা নির্ণয়ের রুম ছেড়ে বেরিয়ে যায় একে একে। হঠাৎ করে মিনি টেবিলের ওপর নির্ণয়ের দামি ফোনটায় একের পর এক শব্দ তুলে বেজে উঠছে। আন্দাজ করতে না পেরে সহসা এগিয়ে গিয়ে নির্ণয় দেখতে পেল আদনান কল করেছে। নির্ণয়ের বুঝতে আর বেগ পোহাতে হলো না, নিশ্চয়ই কোনো অতি প্রয়োজনীয় কল। সময় নষ্ট না করে নির্ণয় ফোন কানে ধরল। ফোন কানে নেওয়ার সঙ্গে সঙ্গে উপাস থেকে ভেসে এলো আদনানের বলা কথা। ব্রো, ওই কাজই আর কখনো নিজের চোখ দিয়ে কোনো মেয়েকে দেখতে পারবে না। ইনফ্যাক্ট শুধু মেয়েই না, কাউকেই দেখতে পারবে না। নির্ণয় পৈশাচিক হাসি ঠোঁটের কোণে রেখে বলল। বিয়ের পেমেন্ট? আদনান ঠোঁটে হাসি ফুটিয়ে বলল। বিয়ে রেজিস্ট্রির জন্য তুমি কাজীকে যত টাকা দিয়েছো, তাতে সে অন্ধ অবস্থায়ও সারা জীবন পায়ের ওপর পা তুলে খাওয়ার পরও ফোরাবে না। নির্ণয় তাচ্ছিল্য হেসে বলল। টাকা ওর পরিশ্রমের প্রাপ্য, আর চোখ হারানোটা ওর চরিত্রের পুরস্কার। দ্যাটস ইট। নির্ণয়ের কথা সম্পূর্ণ হতেই আদনান বলে উঠল। ব্রো, তোমাকে আজ একবার অফিসে আসতে হবে। ইটস ভেরি আর্জেন্ট। ইউরোপ থেকে ক্লায়েন্ট আসছে কাল, যাদের জন্য আমরা অপেক্ষা করে আছি কয়েক মাস। তারা কালকেই মিটিংটা অ্যারেঞ্জ করতে বলেছে এবং কিছু শর্ত রেখেছে। কথা শুনতেই নির্ণয়ের ঠিকঠাক মাথাটা মুহূর্তেই বিগড়ে গেল। তৎক্ষণাৎ বলে উঠল। নির্ণয় সিনহা চৌধুরীর সামনে ওরা শর্ত রাখার কে? নির্ণয় হঠাৎ করে রেগে গেছে ব্যাপারটা বুঝতে পেরে আদনান সামলানোর চেষ্টা করল। ব্রো, তুমি ভুল বুঝছো। এটা শর্ত নয়, এটা ফেভার বলা চলে। অন্য দেশ থেকে এই দেশে তোমার সঙ্গে মিটিং করতে আসছে, তাদেরকেও কিছু সুবিধা অসুবিধা থাকতে পারে। আদনান আরও কিছু বলবে নির্ণয়কে বোঝানোর জন্য, তবে এর মধ্যেই নির্ণয় গম্ভীর স্বরে বলে উঠল। কে ডিমান্ড করেছে? আদনান শুষ্ক ঢোক গিলে বলল। ও সরি, ওরা মিটিংটা ব্ল্যান্ড সাগরের বর্ডারের সাথে যে ভিআইপি প্লেস আছে সেখানেই রাখতে চায়। ওয়ান্ডার ভিউ। আমারও মনে হয় সেখানেই মিটিংটা পারফেক্ট হবে। তাছাড়া সেখান থেকে এয়ারপোর্টও বেশি দূরে না, সেই রাস্তা ধরে গেলে ঘন্টা খানেকের মধ্যেই এয়ারপোর্ট পৌঁছানো যায়। তাড়াতাড়ি ব্যাক করতে পারবেন। আদনানের কথার মাঝেই নির্ণয় তীব্র শীতল কণ্ঠে বলল। তাদের সেকেন্ড ডিমান্ড কি? ফোনের ওপাশে এত সময় ধরে রাখা আদনানের কনফিডেন্স মুহূর্তেই ফুঁস হয়ে গেল নির্ণয়ের এক কথায়। আদনান মনে মনে বলল, না বলতেই ঠিক বুঝে গেছে। অতঃপর আদনান দীর্ঘশ্বাস ছেড়ে বলল। ওরা ডিমান্ড করেছে কালকের মধ্যেই রাশিয়াতে আমাদের কোম্পানির সকল প্রোডাক্ট ডেলিভারি দিতে হবে, না হলে ওরা ডিল ক্যান্সেল করে দিতে পারে। এতে আমাদের কোম্পানির বিরাট বড় এক্সমেক্ট ব্রেক হতে পারে। তোরা যা প্ল্যান করছিস তাতে 99% রিস্ক। এটা টোটালি বেআইনি। ফিনল্যান্ডের আইনের বিরুদ্ধে বর্ডার দিয়ে কোনো প্রোডাক্ট অবৈধভাবে ডেলিভারি করা মানে 100% ঝুঁকি থাকবে। হাই লেভেলের সিকিউরিটি গার্ড থাকে। বর্ডারের আশেপাশে মানুষ তো দূরে থাক, মশা মাছি দেখলেই শ্যুট করে। দ্বিতীয় দফায় নির্ণয়ের মুখ থেকে এইরূপ কথা শুনে আদনান হতভম্ব। না চাইতেও অপ্রত্যাশিতভাবে মুখ দিয়ে বের হয়ে গেল এক প্রশ্ন। ব্রো, তুমি কি করে জানলে আমাদের প্ল্যান? নির্ণয় কপট হাসি ঠোঁটের কোণে ঝুলিয়ে বলল। তোরা কোনো কিছু প্ল্যান করবি আর নির্ণয় সিনহা চৌধুরী জানবে না, তা কি করে হয়? ব্রো, আমি তোমাকে বলতেই চাইছিলাম কিন্তু ভয়ে বলিনি। নির্ণয় আদনানের কথায় কৌতূহল না দেখিয়ে উল্টো আদনানকেই প্রশ্ন করল। তোর মাথায় তো এত প্ল্যান আসার কথা নয়, নিশ্চয়ই ডেন্সেল সবকিছুর মধ্যে আছে, রাইট? আদনান ফের মনে মনে বলল, ব্রোর বুদ্ধির তারিফ করা যায়, এটাও বুঝে গেছে। অতঃপর আদনান বোকা বোকা বুদ্ধি খাটিয়ে জোরপূর্বক হেসে বলল। ডেনজাল যখন শুনেছ তোমার কোম্পানির প্রোডাক্ট ডেলিভারি নিয়ে প্রবলেম হচ্ছে, সঙ্গে সঙ্গে আমায় কল করে এই আইডিয়া দিয়েছো। তাছাড়া বর্ডারে ডেনজালদের পরিচিত লোক আছে, সে সব সামলে নেবে। ডেনজাল তোমার সমস্যার কথা শুনলেই
বাজ পাখির মতো উড়ে চলে আসতে পারে। নির্ণয় আদনানের সম্পূর্ণ কথা শুনে ফিচেল হেসে বলল, ক্লায়েন্ট এখন আর প্রোডাক্টের টাকা অ্যাডভান্স করেনি, কারণ তার আগে প্রোডাক্ট হাতে চায়। তাই তো ঠিক ঠিক বর্ডার দিয়ে রাশিয়াতে প্রোডাক্ট পাঠাতে পারে কিনা দেখার জন্য ক্লায়েন্ট এত টাকা দিয়ে বর্ডারের পাশে সে ভিআইপি প্লেসে মিটিং অ্যারেঞ্জ করেছে। বর্ডার দিয়ে যদি একটা মশাও যায়, সে ভিআইপি প্লেসে বসে বসে সব দেখা যায়, রাইট? নির্ণয়ের কথায় ফোনের ওপাশ থেকে আদনান ছোট করে হ্যাঁ বলল। নির্ণয় এত নিখুঁত আর বিচক্ষণ প্রকৃতির মানুষ, তার কাছে কোনো কিছুই বলতে হয় না কিংবা লুকানো যায় না, সমস্তটা নিজে নিজে ঠিকই বুঝে যায়। অতঃপর নির্ণয় বলল। আমি অফিসে আসছি। নির্ণয় ফোনটা রেখে দেওয়ার আগেই কিছু একটা ভেবে বলল, সে মিস্টেরিয়াস ব্যক্তির কোনো খোঁজ পেয়েছিস? না ব্রো, আশেপাশে লোক লাগিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি খোঁজ পেয়ে যাব। নির্ণয় আদনানের কথাগুলো শুনে কোনো কিছু না বলে কান থেকে ফোনটা নামিয়ে রেখে দিল। অতঃপর নির্ণয় কিছু একটা ভেবে ডেনজেলকে ছোট করে মেসেজ দিয়ে জানতে চাইলো সেই মিস্টিরিয়াস ব্যক্তির কোনো সন্ধান পেয়েছে কিনা। মেসেজটা পাঠিয়েই ভাবলো ডেনজেলের কাছে চিনির ফোনটা পাঠিয়েছে রাতে, চিনির ফোনে কল দেওয়া নাম্বারের সকল ডিটেলস বের করে পাঠানোর জন্য, আর ইমিডিয়েটলি সেই মিস্টিরিয়াস ব্যক্তির সকল ইনফরমেশন কালেক্ট করার জন্য। একমাত্র ডেনজেল পারবে সেই মিস্টিরিয়াস ব্যক্তিকে খুঁজতে। নির্ণয় শঙ্কিত চাউনিতে জানালার বাহিরে নিক্ষেপ করে ফিচেল হেসেই বলল, নির্ণয় সিনহা চৌধুরীর সঙ্গে গেম, দিস ইজ নট ব্যাড, আর সেখানে ওর ফিউচারকে টোপ বানানো একদম উচিত হয়নি। তুই যে কিংবা যারাই হোস, খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। কথাগুলো বলতে বলতে সঙ্গে সঙ্গে জ্বলন্ত আঙ্গারের ন্যায় ঝলসে উঠল নির্ণয়ের কালো মণিযুক্ত চোখ। কর্ণগহ্বর ছুতেই নিজের পৈশাচিক সত্তায় ফিরে এলো নির্ণয়, যা চিনির ভালোবাসায় ডুবে থাকে। চিনির ডাকে ভ্রম কেটে গেল নির্ণয়ের, সে নিজের সত্তায় পিছনে ফিরল। তৎক্ষণাৎ চোখের দৃষ্টির পরিবর্তন ঘটল নির্ণয়ের। অতঃপর পিছনে ঘুরে চোখ মুখ স্থির করে চিনির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। জানালা গলিয়ে ছুটে আসা দমকা হাওয়ার মতো নৈশব্দে থমকে গেল মুহূর্ত। নির্বাক নির্ণয় শূন্য দৃষ্টিযুগল অনুভূতির প্রলয় বাঁধিয়ে দিল নাজুক রমণীর হৃদযন্ত্রে। চিনির শরীরে নির্ণয়ের ফিনফিনে পাতলা হাঁটুসম সাদা শার্ট, চিনি চেয়ে নির্ণয়ের লম্বা হওয়ায় দরুন চিনি হাঁটুসম হয়েছে, বাকি পা উন্মুক্ত। ধবধবে সাদা পাগুলো যে কাউকে আকর্ষণ করতে বাধ্য করবে। সাদা আবরণ স্বচ্ছ আলোয় চমক দিয়ে উঠছে। সাদা শার্ট যেন চিনির ত্বকের সঙ্গে মিশে যেতে চাইছে। শার্ট ভেদিয়ে নারী দেহের প্রতিটি স্তর সন্তর্পণে দৃষ্টিতে ভেসে উঠেছে নির্ণয়ের সামনে। চিনির দেহের সূক্ষ্ম গমরঙা ত্বকে আলোর বিচ্ছুরণ যেন ঝিলঝিল ধরিয়ে দিচ্ছে নির্ণয়ের দু চোখে। তবুও পলক ফেলছে না নির্ণয়। নির্ণয়ের ভেতরে দাবিয়ে রাখা সহজ মনটা তাচ্ছিল্য করে বলে, এ মেয়েটা শুধুই তোর, কিসের এত দূরত্ব। ভেতরটা মাত্রাতিরিক্ত অস্থির হয়ে পড়ল নির্ণয়ের। নির্ণয়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে চিনি লজ্জায় ভোমরার মতন উড়ে যেতে চাইছে। পা দুটো অবশ্যই আসছে। চিনির সঙ্গে সঙ্গে দুহাত আড়াআড়ি ভাঁজ করে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা চালালো। আড়ষ্ঠতায় দৃষ্টি নমিত করে শুধালো, এভাবে তাকিয়ে কি দেখছেন? প্লিজ এভাবে তাকিয়ে থাকবেন না। চিনি নিভৃত কদম ফেলে ধীরে ধীরে এগিয়ে আসে চিনির নিকট। নির্ণয়কে এগিয়ে আসতে দেখে কুণ্ঠিত চাউনি নিক্ষেপ করে চিনি। দেখতে পায় নির্ণয় নির্ঘুম এলোমেলো মুখাবয়ব, ফিনফিনে শুষ্ক অধর, শাওয়ার নেওয়া আধা শুকনো চুল। নির্ণয় আর চিনির শরীর ছুঁই ছুঁই করছে। চিনি বাহুবদ্ধ থাকা অবস্থাতেই থরথরিয়ে প্রকম্পিত হয়ে উঠল শীর্ণকায় শরীরটা। দীর্ঘশ্বাস ভেদ করল নির্ণয়ের ইস্পাত কঠিন বক্ষস্থল। নির্ণয় হাসকি স্বরে গ্রীবাটা খানিক ঝুলিয়ে চিনির কানের পাশে আওড়ালো। তোকে খুব হট লাগছে ফিউচার। নির্ণয়ের কথা শুনে চিনির যেন গলা শুকিয়ে যাচ্ছে, ভেতরে জোরে জোরে শব্দ হচ্ছে। নির্ণয় সামান্য দূরত্ব ঘুচিয়ে চিনির শরীরে নিখুঁত চোখের শার্ট ভেদিয়ে নারী দেহের প্রতিটি স্তরে সন্তর্পণে দৃষ্টি বোলালো। কিন্তু নিজের কর্মকাণ্ডে হুঁশ নেই নির্ণয়ের। পিয়ার্সিং করানো শূন্য অনুভূতিহীন চোখ দুটো শুধুমাত্র চিনির মাঝে নিবদ্ধ। নির্ণয়ের তীক্ষ্ণ কামুক দৃষ্টি যুগলে কোনরূপ নজর দিল না চিনি, বরং ডানে বামে না তাকিয়ে দিশেহারা হয়ে শরীর ঢাকতে ব্যস্ত। লজ্জার সঙ্গে সঙ্গে তার চোখে মুখে বিভ্রান্তি, হাতের গতিতে তীব্র সংকোচ। তবু এই মুহূর্তে নির্ণয় দিশেহারা মস্তিষ্ক চিনির সংকোচ বুঝতে নারাজ। চিনি নাজেহাল অবস্থায় প্রচণ্ড ঘামছে, ব্যাপারটা নির্ণয় লক্ষ্য করে।
এতক্ষণে থমকালো নির্ণয়। চিনির চেয়ে অনেকটা লম্বা হওয়ার দরুন গ্রীবাদেশ বাঁকালো। মুখের সন্নিকটে মুখ নিয়ে এসে শীতল ভরাট কণ্ঠে ফের বলল, এভরিথিং ইজ ওকে ফিউচার। তুই কেন বলে যাচ্ছিস তুই আমার জন্য হালাল? দুনিয়ার সবটুকু ব্যাকুলতা ধরে রাখে নির্ণয়ের পুরুষালী কণ্ঠস্বর। নির্ণয়ের তির্যক কথায় ঘাবড়ে গিয়ে শুষ্ক ঢোক গেলে চিনি। মনে মনে ভাবে কি করতে চাচ্ছে উনি। ভেতরের ভোঁতা অনুভূতিগুলো তীক্ষ্ণতায় ছেয়ে যাচ্ছে চিনির মনে। নির্ণয়ের পুরুষালী কণ্ঠস্বর কানে ভেসে আসতেই সম্বিত ফিরে এলো চিনির। নির্ণয়ের উদ্ভ্রান্ত ব্যাকুল চেহারার পানে এক পলক নজর বুলিয়ে তড়াক করে চোখ নামায় চিনি। অস্বস্তিদায়ক আড়ষ্টতায় জমে গিয়ে পিছু পা হয় নীরবে। নিজের কাজে শঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে আরও দুকদম পিছিয়ে আবারও ওয়াশরুমেই ঢুকে যাবে দৌড়ে চিনি। তৎক্ষণাৎ নির্ণয় চটজলদি চিনির কাছে এগিয়ে চিনির হাত ধরে ফেলে। কুণ্ঠিত হয়ে মাথা নামিয়ে চিনি এদিক ওইদিক না সূচক মাথা নাড়ালো একবার। দুপ্রান্তে দুজন মানুষ কাছাকাছি এসে থমকে যায় নিঃশব্দে। নির্ণয়ের আর বুঝতে বেগ পোহাতে হলো না চিনি নির্ণয়ের আশকারা পাওয়া গভীর চাওয়াকে বারণ করছে। হয়তো চিনি এখনো প্রস্তুত না, নয়তো এখনো নির্ণয়কে মেনে নিতে পারেনি। তবে চিনি নির্ণয়ের গভীর চাওয়া এত তাড়াতাড়ি বুঝে গেছে ব্যাপারটা ভেবেই নির্ণয় মুচকি হেসে চিনির কাছ থেকে সরে গিয়ে বিছানায় বসে। ট্যাটু বিশিষ্ট হাতে চিনিকে হ্যাচকা টানে নির্ণয়ের উরুতে বসালো, অতঃপর চট করে হাসকি স্বরে বলে ওঠে, আমার প্রতিটা সকাল যেন এভাবেই শুরু হয়। নির্ণয়ের কথায় চিনি মাথা নুইয়ে বলল। এমন কেন? নির্ণয় গম্ভীর গলায় বলল। নির্ণয়ের অভিযোগে ঘোর অসম্মতি জানিয়ে নিজের শরীরে চোখ বুলিয়ে আনমনে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল। আমার কাছে ড্রেস ছিল না, তাই আপনার শার্ট পরেছি। নির্ণয় স্পষ্ট স্বরে বলল। কিছু সময়ের মধ্যেই তো ড্রেস চলে আসবে, সেটুকু সময় আমাকে টলারেট কর। শেষাংশ কথার মধ্যে অদ্ভুত কিছু মিশানো ছিল। চিনি আজ বারংবার ভীষণ আশ্চর্য হচ্ছে, কারণ নির্ণয় তার পুরনো রূপে ফিরে এসেছে। চিনির সঙ্গে এখন স্বাভাবিক আওয়াজে কথা বলছে, যেমনটা পার্টির আগ পর্যন্ত বলেছে। তার চেয়েও বড় কথা, নির্ণয়ের কখন কি হয় চিনি ঠিক বুঝতে পারে না। কখন কেন রেগে যায় এটাও বুঝতে পারে না। তবে এটা ঠিকই বুঝছে এতদিনে কার কি এলো গেল সেসবে নির্ণয়ের কখনোই কিছু যায় আসে না। নির্ণয় চিনির প্রতি মিনিটে মিনিটে নিদারুণ আলাদা কেয়ারিং করার জন্য উদ্বিগ্ন হয়ে থাকে। গ্রীবাটা সামান্য নিচু করে গভীর দৃষ্টিতে চিনির চোখের মাঝে চোখ রাখে। কিছুক্ষণের অসহনীয় নীরবতা। নির্ণয়ের উরুতে বসা অবস্থায় নির্ণয়ের সামনে আয়নার দিকে চিনির মুখ ঘুরিয়ে এবং চিনির বাঁকানো পিঠের সঙ্গে নির্ণয়ের বলিষ্ঠ বুক ঠেকিয়ে চিনির কাঁধে ঝুঁকে চুল থেকে ঘ্রাণ নিচ্ছে। ধীরে ধীরে চিনির শরীরের ঘ্রাণ নিয়ে মসৃণ হাসকি স্বরে প্রশ্ন করল। এত সুন্দর স্মেল কি করে আসছে তোর শরীর থেকে? চিনি মৃদু স্বরেই বলল। শাওয়ার নিয়েছি তাই। আপনি কি জানেন না? কথাটা সম্পূর্ণ না করেই চিনি মনে মনে ভাবল, উনি কি জানে না মেয়েরা শাওয়ার নেওয়ার পর শরীরের থেকে গুড স্মেল আসে। চিনির ভাবনার মাঝে নির্ণয় বলল। আমি কি জানি না? কিছু না। বলবি না? চিনি কিছু বলতে যাবে এর আগেই নির্ণয় চিনির গলায় মুখ ডোবায়। অতঃপর কিছু সময় ধরে লাভ বাই টেকে দেয়। চিনির নাজেহাল অবস্থা হয়ে উঠেছে, ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে। আচানক চিনি অনুভব করলো চিনির শরীর জমে এসেছে। প্রস্তর খণ্ডের ন্যায় শক্ত হয়ে উঠেছে সর্বাঙ্গ। স্পর্শের উষ্ণতা সুস্পষ্ট। গাল দুটো রক্তাভ হয়ে উঠেছে বোধহয়। নিজের থেকে নির্ণয়কে দূরে সরানোর প্রয়াসে চিনি বলল। আমার কাছে আসবেন না প্লিজ। চিনির মুখে এইরূপ কথা শুনে নির্ণয় গলা থেকে মুখ তুলে চিনির নাজুকতার কারণ উপলব্ধি করতেই দেখল লজ্জায় চিনির চেহারা আরো বেশি আকর্ষণীয় লাগছে নির্ণয়ের কাছে। নির্ণয় সবেগে প্রত্যুত্তর করল। কতটুকু কাছে আসবো না? নির্ণয়ের কথায় চোখ কপালে উঠে গেল চিনির। কৌতূহল দমাতে না পেরে অবিশ্বাস্য কণ্ঠেই বলল। কি? কাছে আসার দিক নির্দেশনা কিংবা কোনো সমীকরণ আছে বুঝি? চিনির কথায় নির্ণয়ের ঠোঁটের কোণে আটকে আছে এক রহস্যজনক কপট বাঁকা হাসি। নির্ণয় একদম সফট টোনেই বলল। অবভিয়াসলি আছে। কথাটা বলেই চিনির কপালে চুমু দিয়ে বলল। এতটা কাছে আসবো না। দ্বিতীয়বারের মতো কথা সম্পূর্ণ করেই চিনি দুগালে চুমু খেয়ে বলল। এতটা কাছে আসবো না নাকি? দ্বিতীয়বারের মতো এবারেও কথাটা বলেই চিনি কিছু বুঝে ওঠার আগেই চিনির তুলতুলে ওষ্ঠে ঝাঁপিয়ে পড়ল নির্ণয়। ছোট এই অভিবাদন কর্ণগোচর হতেই এক নিমিষে অন্তর খেই হারায় চিনি। বাড়ে অনুভূতির তুফান, বাক্যহারা হয়ে পড়ে সমগ্র মস্তিষ্ক। মুহূর্তের মধ্যে চিনির মনের মাঝে বিচরণ জাগিয়ে তুলতেই
রুমের বাহিরে কলিং বেলের শব্দ দুজনেরই হুঁশ ফেরালো। তবে বিরক্তির রেখা নির্ণয় চোখে মুখে ফুটে উঠেছে। এর মাঝে হঠাৎ অদ্ভুত চোখে চিনি নির্ণয়ের দিকে তাকালো। চিনিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নির্ণয় বলল। এমন করে কি দেখছিস? চিনি প্রকম্পিত স্বরে প্রত্যুত্তর করল। আপনার চুল, আমি আপনার চুল ছুঁতে পারি? নির্ণয় গম্ভীর স্বরে বলল। আমি তোর হাজব্যান্ড হই। চুল ছোঁয়া তো সামান্য বিষয়। তুই চাইলে আমায় তোর সঙ্গে আসছে পৃষ্ঠে বেঁধে রাখতে পারিস। আমি পরিপূর্ণভাবে হাজব্যান্ডের অধিকার চাই। তুই কাছে থাকবি আর আমি কন্ট্রোলে থাকবো, এটা কখনোই পসিবল না। কথাটা বলেই নির্ণয় চিনির সামনে মাথা ঝুঁকে দিল। চিনির নরম তুলতুলে হাত দিয়ে নির্ণয় চুলগুলো স্পর্শ করলো। নির্ণয় চুলগুলো মারাত্মক সুন্দর, চিনির কাছে খুব ভালো লাগে। দ্বিতীয়বার কলিং বেল বাজতেই এবার যেন নির্ণয়ের মেজাজ চটে গেল। অতঃপর চিনিকে পাজা কোলে নিয়েই দাম্ভিক পদচারণায় ধীরে ধীরে এগিয়ে গেল দরজার কাছে। দরজা খুলতেই নির্ণয়ের নির্বিঘ্নতার কাজে চিনি যেন পুরোপুরি হতচকিত। চিনি কিছু বলবেই এর আগেই নির্ণয় ডোর ওপেন করতে 4 জন ফিমেল সার্ভেন্ট খাবার নিয়ে দাঁড়ালো। চিনিকে কোলে নিয়ে নির্ণয়কে দরজা খুলতে দেখে সকলের চোখ চড়ক গাছ। নির্ণয় গম্ভীর স্বরে খাবার রেখে যেতে বলল। সার্ভেন্টরা সময় নষ্ট না করে ভয়ে ভয়ে রুমে প্রবেশ করে খাবার রেখে দ্রুত বের হয়ে গেল। নির্ণয় এখনও ঠায় দাঁড়িয়ে আছে দরজার পাশে। চিনি সার্ভেন্টদের দেখে লজ্জায় ছটফট করে নির্ণয়ের কোল থেকে নামতে চাইল। তবে চিনিকে বিন্দু পরিমাণ তোয়াক্কা করেনি নির্ণয়। সার্ভেন্ট চলে যেতে নির্ণয় ডোর অফ করে চিনিকে কোল থেকে বিছানায় নামিয়ে বসিয়ে দিতেই চিনি বলল। আপনি ওই মেয়েদের সামনে আমার কোলে করে নিয়ে কেন গেলেন? আমার প্রচন্ড লজ্জা করছিল। চিনির কথায় নির্ণয়ের মুখ থেকে কোনো শব্দ বের হলো না। অতঃপর ব্ল্যাঙ্কেট দিয়ে চিনির উন্মুক্ত পায়ের অংশ ঢেকে চিনির পরনের শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল। খাবারটা শেষ কর। চিনি অভিমানে গাল ফুলিয়ে বলল। আমার খিদে নেই। আচ্ছা, তাহলে সঙ্গে তো বসে থাকতে পারবি। চিনি খানিকটা অভিমানের বশে নাক ফোলাতে শুরু করে বলল। জি না, ঘুম পাচ্ছে আমার, ঘুমোবো। নির্ণয় ভ্রুকুচকে বলল। তুই তো আমার কথাই শুনিস না, তাহলে সারা জীবন আমার সঙ্গে থাকবি কি করে? চিনি নিশ্চুপ। নির্ণয় কথাটা বলে খাবারের প্লেটটা হাতে নিয়ে সেখান থেকে খাবার তুলে চিনির মুখের সামনে ধরল। চিনির মাঝে কোনো পরিবর্তন না দেখে নির্ণয় রাশভারী আওয়াজে বলল। আমি শান্ত আছি, শান্ত থাকতে দে। আমার রাকেশ না চিনি, এভাবে তেজ দেখিয়ে কথা বলে মোটে টলারেট করবো না আমি। তুই কি এখনো বুঝতে পারিসনি আমাকে রাগানো মানে কি? নির্ণয়ের মুখে এইরূপ কথা শুনে চিনি ভয়ে হাঁ করে খাবার মুখে নিল। চিনি খাবার খাওয়া কমপ্লিট হতেই চিনির এঁটো খাবারের প্লেট থেকে চিনির বেঁচে যাওয়া খাবার নির্ণয় মুখে তুলেছে। নির্ণয়কে আজকেও সেই দিনের মতো কাজ পুনরায় করতে দেখে চিনি প্রশ্ন ছড়ে। আপনি আজকেও আমার জুটা খাবার খাবেন? নির্ণয় খাওয়ার কাজে অবিরত থেকে রাশভারী আওয়াজে বলল। আই রিপিট, তুই আর আমি এজন্যই। তাহলে ঝোটা খাবার কি করে হলো? নির্ণয়ের নির্লিপ্ত জবাব। অতঃপর নির্ণয় খাবারে মনোযোগ অবস্থায় বলল। তোর স্বভাব ঠিক আমার মায়ের মতো, কখনো সম্পূর্ণ খাবার শেষ করতে পারতো না। আর বাবা অলওয়েজ মায়ের খাবারের বাকি অংশ খেত, কখনো ঝোটা বলে অনীহা করেনি, বরং মায়ের ঝোটা খাবারে ভালোবাসা খুঁজে পেত। চিনি ভাবল কিয়ৎক্ষণ। নির্ণয়ের কথায় চোখ কপালে উঠে গেল চিনির। কৌতূহল দমাতে না পেরে অবিশ্বাস্য কণ্ঠে জিজ্ঞেস করল। আপনি তো তখন খুব ছোট ছিলেন, এখনো মনে আছে সব? তবে চিনির প্রশ্নে কোনো উত্তর এলো না নির্ণয়ের কাছ থেকে। প্রশ্নের কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করল না। কঠিন বাস্তবতার অতলে অবশেষে হুমড়ি খেল। কোনোরূপ দ্বিধান্বিত খাবার পর্ব শেষ করে চিনির উদ্দেশ্যে বলল। রাতে ঘুমাসনি, ঘুমিয়ে পড়। আমি খুব ইম্পর্টেন্ট কাজে অফিস যাচ্ছি, রাত 9টার মধ্যে ফিরে আসবো আমি। নির্ণয় যাওয়ার কথা শুনতেই চিনি দরজার দিকে তাকিয়ে কিছু ভাবতে লাগলো। তখনই নির্ণয়ের তীক্ষ্ণ আওয়াজে চিনির ভাবনার সুতো ছিঁড়ে যায়। দিস ইজ থার্ড টাইম। রুমের বাইরে পা রাখলে তোর পা কেটে দেবো আমি। নির্ণয়ের গর্জনে চিনি বসে থাকা অবস্থাতেই থরথর করে কেঁপে উঠল। চিনির শরীরের কম্পন লক্ষ্য করে ভ্রুকুচকালো নির্ণয়। বাইরে থেকে নিজের কঠিন সত্তাটাকে ধরে রেখেই আরও একবার অনুভূতিহীন দৃষ্টি বুলিয়ে মনে মনে ভাবে, মেয়েটা অল্পতেই শুধু শুধু ভয় পায়। তবে রাতের সেই নাক ফোলানো মেকি তেজের ক্ষুদ্রাংশ এখন আর অবশিষ্ট নেই চিনির মাঝে। কথা ভেবে দুকদম এগিয়ে যেতেই চিনির ভয় ঢলঢলে স্নিগ্ধ চেহারাটা বিষণ্ণতায় চুপসে যাওয়া মুখটার কথা চোখে পড়তে দ্রুত চিনির কাছে ফিরে আসে। এখনও একইভাবে বসে আছে চিনি নির্ণয়ের ভয়। এত শত না ভেবে চিনির নিকট এগিয়ে রাতের মতোই হাঁটু ভেঙে বসে পড়ল চিনির মুখোমুখি হয়ে। চিনির কয়েকটা এলোমেলো
ঝুড়ো চুল এসে আছড়ে পড়ল চোখে মুখে। নির্ণয় কি ভেবে যেন এবার নিজের মুখের সাহায্যে ফু দিয়ে চুলগুলো জায়গা থেকে সরালো। চিনির পরিশ্রান্ত ফ্যাকাশে মুখের পানে কিছু সময় চেয়ে আছে। ওর এহেন বিপর্যস্ত অবস্থা দেখে ফাঁকা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের খড়খড়ে আঙুলের সাহায্যে চিনির ভয় পাওয়া টকটকে রক্তরাঙা চেহারায় তাকিয়ে হিসিয়ে বলল, আমি জানি তুই আমায় ভালোবাসিস না, তবু আমি বলতে চাই, আমি শব্দ উচ্চারণ করে নির্ণয় খানিকক্ষণ চুপ থেকে বলল, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আই নো তুই এখন এরকম কিছু ফিল করিস না। আমি চাই তুইও একদিন এরকম কিছু ফিল কর। চিনি কিংবদন্তির মতো নির্ণয়ের দিকে তাকিয়ে আছে। কথাটা বলতেই নির্ণয় চিনির কপালে ওষ্ঠ ছুঁয়ে রুম থেকে ঠক ঠক পদধ্বনিতে বের হয়ে গেল। অতঃপর এলিভেটরে উঠতেই সোজা নিচে গিয়ে থামলো এলিভেটর। বড় বড় পা ফেলে ক্লারিয়ন হোটেল থেকে বেরিয়ে গেল নির্ণয়। জিয়াংদের গাড়ি দ্য গ্রেস অফ হেভেনে পৌঁছে যাবে মিনিট খানেকের মধ্যে। এর মাঝে হঠাৎ করে গাড়ি ব্রেক কষল। কিছু বুঝে ওঠার আগে ব্রেক কষায় নুসরাত নিজের ব্যালেন্স সামলাতে না পেরে হুমড়ি খেয়ে সামনের দিকে পড়তেই যাবে, ঠিক সময় মতো জিয়াং নুসরাতকে ধরে ফেলে। সারা রাত জার্নি করা দরুন ঘুমের সঙ্গে সঙ্গে শরীরে ক্লান্তি নেমে এসেছে। হঠাৎ করে এই রকম হওয়ায় নুসরাত বেশ ভয়ই পেয়ে যায়। জিয়াং ড্রাইভারের ওপর খানিকটা রেগে যায়। সচরাচর জিয়াং কারো ওপর রেগে না, কিন্তু নুসরাতকে পড়ে যেতে দেখে জিয়াং নিজের রাগটা কন্ট্রোল করতে পারেনি। জিয়াং রাগান্বিত কণ্ঠে বলল, হোয়াট প্রবলেম? হঠাৎ করে এভাবে গাড়ি থামিয়েছো কেন? এই দুর্বল মেয়ের সঙ্গে সঙ্গে যদি আমার বিউটিফুল চেহারা কিছু হয়ে যেত। জিয়াং প্রথমে সিরিয়াস হয়ে কথাগুলো বলল, পর মুহূর্তে নুসরাতের দিকে তাকিয়ে জিয়াংয়ের কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়। জিয়াংয়ের কথায় নুসরাত পিন পতন চোখে জিয়াংয়ের দিকে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ ড্রাইভার ক্ষমা চেয়ে বলল, গতকাল থেকে এই দিনভর তুষারপাত হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এই বছর তুষারপাতের পরিমাণ অনেক বেশি। তাছাড়া রাতে বৃষ্টির সঙ্গে ঝড় তুফানের রাস্তায় বরফ পড়ার কারণে গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। শহরের লোকালয়ে সকল গাড়ি আটকা পড়ে আছে রাস্তায়, সামনে এগোনো যাচ্ছে না। কথাটা নুসরতের কর্ণপাত হতেই নুসরত জিয়াংয়ের দিকে তাকালো। জিয়াং নুসরতের চোখে তাকিয়ে ভ্রু উঁচিয়ে নুসরতের উদ্দেশ্যে বলল, বাকি পথ হেঁটে যেতে হবে, নয়তো সারা বেলা গাড়িতে বসে থাকতে হবে। নুসরত সাবলীল কণ্ঠেই বলল, সমস্যা নেই, 5 মিনিটের রাস্তা না হয় আমরা 10 মিনিটে হেঁটে যাব। এটা আবার এমন কি ব্যাপার? নুসরতের মুখ থেকে এইরূপ কথা শুনে জিয়াং নিষ্প্রভ চোখে নুসরতের দিকে তাকিয়ে থাকে। জিয়াংয়ের চোখে নুসরতের সেই মেয়ে যার মাঝে রূপের অহংকার নেই, না আছে কোনো কিছু নিয়ে ভেদাভেদ, তেমনি আচার আচরণ ও চলাফেরা সব মেয়েদের থেকে ভিন্ন ধাঁচের, যেন অন্য জগৎ থেকে উঠে আসা এক অপূর্ব নারী। আজকাল জিয়াংয়ের মনে প্রায় নুসরতের জন্য কিছু ফিল হয়। নুসরত জিয়াংয়ের দিকে তাকিয়ে বলল, এভাবে কি দেখছেন? দেরি হয়ে যাচ্ছে তো। নুসরতের কথায় জিয়াং বাস্তবে ফিরতেই তৎক্ষণাৎ নুসরত থমেন। জিয়াং গাড়ি থেকে নেমে পড়ল। রাস্তায় তীব্র ঠান্ডা আর হু হু বাতাসে শরীরের হাড্ডি গুড্ডি সব অবশ হয়ে দিচ্ছে জিয়াং আর নুসরতের। শরীরে ভারী ভারী শীতের পোশাক পরে নুসরত যেন বাতাসের মধ্যে সামনে দিয়ে এগোতে পারছে না। জিয়াং নুসরতের দিকে তাকিয়ে বলল, তুমি চাইলে আমার হাত ধরে হাঁটতে পারো। নুসরত তুষারে পিচ ঢালা রাস্তায় হাঁটতে হাঁটতেই বলল, প্রয়োজন নেই। নুসরতের মুখ থেকে রিয়াকশন শুনে জিয়াং পকেটে 2 হাত রেখে নুসরতকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বেশ ভাব নিয়েই বলল, আমার মতো ছেলে এমনি এমনি পাওয়া যায় না, তার জন্য বারংবার দোয়া করতে হয়, দোয়া। কথা বলার সঙ্গে সঙ্গে পিচ ঢালা রাস্তায় বরফে পা পিছলে জড়ো বাঁধানো বরফের মাঝে মুখ থুবড়ে পড়ে গেল জিয়াং। হঠাৎ করে জিয়াংকে পড়ে যেতে দেখে নুসরত হেসে দিল। অতঃপর নুসরত নিজের হাসি সংবরণ করে অতি মূল্যবান সময় নষ্ট না করে দৌড়ে জিয়াংকে তুলতে এলো। নুসরত হাত বাড়িয়েছে তোলার জন্য, এর মাঝে জিয়াং নুসরতের হাত টান দিতেই নুসরত জিয়াংয়ের ওপর পড়ে যায়। ব্যাপারটা বোধগম্য হতেই নুসরত হতভম্ব হয়ে জিয়াংয়ের বুকের ওপর থেকে মাথা তুলে বলল, এটা কি করলেন আপনি? জিয়াং দাঁত কেলিয়ে হেসে সেকেন্ডের মাঝে ইনোসেন্ট মুখ করে আশেপাশে কাপলদের দিকে এক পলক তাকিয়ে বলল, কেউ না কেউ কারো প্রেমে পড়ছে, তুমি না হয় আমার বুকে অজ্ঞান হয়ে যাও। নুসরাত জিয়াংয়ের বুক থেকে ওঠার চেষ্টা করে বলল, পাগল নাকি আপনি? সারাদিন প্রেম ভালোবাসা নিয়ে পড়ে থাকেন। তবে নুসরাত কিছুতেই জিয়াংয়ের ওপর থেকে উঠতে পারছে না। জিয়াং বরফের মাঝে নুসরাতকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আজ আর ছাড়াছাড়ি নেই, কারণ ব্যাঘাতে দেওয়ার মতো আদনান কিংবা তিনা নেই। আদনান তো এখনও হেলেনসিঙ্কি আছে নির্ণয়ের সঙ্গে। তিনা মিঠির ভয়ে মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে যায়। এত সময় নিশ্চয়ই মিঠি দ্য গ্রেস অফ হেভেনে পৌঁছে গেছে।
মিঠির কাছে কি জবাব দেবে? চিনি কোথায়? টিনা তো মিঠির বিগ ফ্যান, কিছুতেই মিঠির কাছে মিথ্যা কথা বলতে পারবে না। তাছাড়া সত্যি জানাতে আর কত দেরি? সবটা মিঠির সামনে, অজানা বলতে কিছুই থাকবে না। সেই ভয়ে টিনা দ্য গ্রেস অফ হ্যাভেনে আসার সাহস পায়নি। জিয়াং নুসরাতকে জড়িয়ে ধরা সে অবস্থায় বলল, তুমি আমাকে ভালো করে দেখো, তুমি একটা বিউটিফুল বয়ের বুকের ওপর শুয়ে আছো। আমি তোমার সঙ্গে দু চারটা মিষ্টি মিষ্টি কথা যদি বলি, তাহলে তোমার সারা জীবন ঘুম উড়ে যাবে। নুসরাত শরীরে সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এতদিন কি বিছুটি পাতা সঙ্গে নিয়ে নিম পাতা মিক্সড করে কথা বলেছিলেন? বাচালের মতো আপনার বকবক শুনেও কি করে আমার এত ভালো ঘুম হয়েছে? কথা বলেই নুসরাত সামনের দিকে হাঁটা ধরল। শহরে লোকালয় মাঝে নির্ণয়ের ক্লারিয়ন হোটেল বেষ্টিত সুউচ্চ বিলাসবহুল রুমের ভেতরে চিনি আরামে ঘুমিয়ে আছে। সবসময়ের মতো কৃত্রিম উপায়ে উষ্ণ রাখলেও তীব্র ঠান্ডা আর হুহু বাতাস ভেতরে প্রবেশ করছে, তবে চিনির ঘুমের মাঝে বিন্দু পরিমাণ ভাবান্তর নেই। ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমের দেশে পাড়ি দিয়েছে সে। এই ঘুমের মাঝে ব্যাঘাত ঘটালো ছোট শব্দ করা এক যন্ত্র, অর্থাৎ কলিং বেলের শব্দ। তবে সারা রাতের ঘুমের রেশ কি আর কয়েকটা ঘন্টায় কাটে? চিনির চোখে প্রচণ্ড ঘুম, কিছুতেই চিনি চোখ মেলে তাকাতে পারছে না, কিন্তু বারংবার কলিং বেল বেজেই চলেছে। কলিং বেলের শব্দের দরুন দরজার ওপাশে যে আছে সে যেন বড্ড বেশি অধৈর্য। অতঃপর তৎক্ষণাৎ চিনি ঘুম থেকে উঠে বসলো বিছানায়। চোখের মাঝে নেমে আসা সুপ্ত সাবলীল ঘুমটুকু উবে গিয়ে অক্ষিপুট ছেয়ে গেল একরাশ বিরক্তিতে। এরপর আবারও কলিং বেল বেজে উঠল। চিনি বিছানা থেকে নেমে দরজা খুলতেই যাবে, হঠাৎ চিনি কিছু একটা ভেবে ঘড়ির দিকে নজর দিল। ঘড়ির কাঁটা এখন 5টায়, কিন্তু নির্ণয় ভাই তো বলেছে 9টায় আসবে। ড্রেস তো অনেক আগেই দিয়ে গেছে, যা এখন চিনির পরনে। তাহলে এখন কে এলো? চিনি মনে মনে কথাটা বারংবার আওড়ায়, আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। এক কদম দু কদম করে সামনে এগোতে এগোতে এক পর্যায়ে দরজার সামনের দিকে গিয়ে দাঁড়ালো। মনের মাঝে হাজারো সংশয় এবং কিছুটা ভয়ও করছে। অতঃপর ভয়ে ভয়ে দরজা খুলতেই মনের গহীনে সেই মানুষটিকে সামনে উপস্থিত দেখল। মুহূর্তে এত সময়ের ভয় সংশয় যাবতীয় সকল কিছু উবে গেল। মনের কোথাও এক কোণে শান্তি অনুভব করলো চিনি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, অনবরত তুষার পড়ছে। নির্ণয় শরীরে তেমন কোনো গরম কাপড় নেই, তবে মানুষটার মনে হয় শীত অনুভব হয় না। নির্ণয় নিষ্প্রভ চোখে চিনির দিকে তাকিয়ে আছে। চিনি মৃদু আওয়াজেই বলল, আপনি তো বলেছেন আপনি 9টা বাজে আসবেন, এখন তো 5টা বাজে। চিনির কথা সম্পূর্ণ হতেই নির্ণয় ডান হাত থেকে হাতঘড়িটা খুলে ঘড়ির কাঁটা 5 থেকে 9টার কাঁটায় সিলেক্ট করে চিনির চোখের সামনে ধরে বলল। 9টা বেজে গেছে। চিনি বলল, আপনি বলেছেন আপনার অফিসে কাজ আছে, আসতে লেট হবে। কাজ ছিল, কিন্তু চলে এসছে। তোকে একা রেখে থাকতে পারছি না। নির্ণয় কার্যক্রম ও কথায় চিনি ঠোঁট টিপে হাসি সংবরণ করার চেষ্টা করলো। মুহূর্তেই সবটুকু অনুভূতির জোয়ার গ্রাস করে নিল নির্ণয়ের নিদারুণ কথায়। চিনির এতক্ষণে থমকে থাকা মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত সংকোচ জড়তা আর নির্ণয়ের প্রতি খানিকটা ভয় দূর করতে। এই 2 দিনে চিনির মাঝে আরেকটু ভয় কমেছে। আগের তুলনায় ইদানিং চিনি নির্ণয়কে বেশ স্পষ্ট স্বরে প্রশ্ন করতে শিখে গেছে, আর নির্ণয়ও আজকাল চিনির প্রশ্নের উত্তর দেয়। চিনির বার্থডের পর থেকে চিনির অধিকার খাটানো সম্পর্কের মাপকাঠির এক অংশ বলা যায়। অন্যদিকে নির্ণয় 8 বছর পেরিয়ে 9 বছরে পড়েছে। সেই 8 বছর আগে চিনিকে বউয়ের অধিকার দিয়ে বসে আছে। চিনিকে নিষ্প্রভ তাকিয়ে থাকতে দেখে এবার নির্ণয় প্রশ্ন ছড়ে, এভাবে কি দেখছিস? মনে হচ্ছে প্রেমে পড়ে গেছিস আমার। চিনি চটজলদি প্রত্যুত্তর করল, মোটেও না, আপনাকে খুব ডেসপারেট লাগছিল তাই তাকিয়েছিলাম। নির্ণয় মুচকি হেসে কুটিল স্বরেই বলল, আজকাল আমার মোড বুঝে যাচ্ছিস। হঠাৎ কি হয়ে গেল? হঠাৎ কি হয়ে গেল ঠিক বুঝে উঠতে পারছিস না। আই এম ড্যাম শিওর তুই আমার প্রেমে পড়েছিস। নির্ণয় কথা শেষ করে চিনি কিছু বুঝে ওঠার আগে নির্ণয় দ্রুত চিনিকে পাজা কোলে করে রুমের ভেতরে ঢুকছে। চিনি প্রথমে হকচকিয়ে গেলেও পরবর্তীতে নির্ণয়ের গলা জড়িয়ে ধরল। অন্য দিনের মতো ছটফট না করে চিনি গলা জড়িয়ে ধরেছে। ব্যাপারটা অনুভব করতেই 30 সেকেন্ডের জন্য নির্ণয়ের পা দুটো থমকে গেল। অতঃপর ঠোঁট কামড়ে হাসি সংবরণ করে পা চালালো। কুণ্ঠিত স্বরে কিছু একটা প্রত্যুত্তর করতে চাইল চিনি, তবে অবকাশ পেল না। নির্ণয় চিনিকে ডিভানে শুইয়ে চিনির গলায় মুখ গুজে বলল, আমি ডেসপারেট তোর শরীরে নেশা ভরা সুঘ্রাণ নেওয়ার জন্য, তোকে স্পর্শ করার জন্য, তোকে কাছে পাওয়ার জন্য, তোকে গভীর থেকে গভীরভাবে ছুঁয়ে দেওয়ার জন্য। এক মুহূর্তের জন্য তোর থেকে দূরে থাকতে ইচ্ছে করে না।
আচানক চিনি অনুভব করলো চিনির শরীর জমে এসেছে নির্ণয়ের বেসামাল ঠোঁটের স্পর্শে। চিনি নির্ণয়ের ওভারকোট খামচে ধরল। নির্ণয় চিনির গলা থেকে মুখ তুলে ঠোঁট স্পর্শ করতেই যাবে, তৎক্ষণাৎ নির্ণয় থমকে যায়। অদ্ভুত অথচ নিষ্প্রভ চাহনিতে চিনির চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ নির্ণয় এভাবে পরিবর্তন হতে দেখে চিনি ভয়ে ঢোক গিলেই বলল। কি হয়েছে? নির্ণয় দুহাতে প্রগাঢ়তায় চিনিকে খানিকটা জড়িয়ে ধরে অতঃপর কুটিল হেসে বলল। কি খেয়েছিস তুই, যার কারণে সবসময় তো সুন্দর লাগে তোকে? চিনি অবুঝের মতো ঠোঁট উল্টে বলল। ভ্যানিলা আইসক্রিম। চিনির কথা শুনে নির্ণয় হেসে ফেলল। চিনি নির্ণয়কে হাসতে দেখে মৃদু স্বরেই বলল। ভ্যানিলা সকলের পছন্দ, দেখতে বেশ বোরিং, কিন্তু এর ভেতর এক স্পেশাল ফ্লেভার লুকিয়ে থাকে। যেমনটা তোর মাঝে আছে। চিনির কথা সম্পূর্ণ হতেই নির্ণয় সঙ্গে সঙ্গে নির্লিপ্ত স্বরে বললে উঠল। চিনি নিঃসুপ, অগত্যা নিয়ন্ত্রণহীন সূক্ষ্ম মনোযোগটুকু আপাতত চিনির পানে তাক করল নির্ণয়। চিনির অযাচিত কথায় ভেতরে কৌতূহল ঘিরে ধরল নির্ণয়কে। নির্ণয় এতদিনে একটা বিষয় লক্ষ্য করল। চিনি নির্ণয় বলা প্রত্যেকটা কথার মানে বোঝে, তাহলে কেন তা প্রকাশ করে না? কেন না বোঝার ভান করে থাকে? তাহলে চিনিও মন থেকে তাকে চায়, কিসের ভয় প্রকাশ করে না? নির্ণয় এই সব নিয়ে বেশি দূর ভাবতে চায় না, নয়তো শান্ত মস্তিষ্ক মুহূর্তেই বিগড়ে যাবে। আর নির্ণয় তো মন থেকেই চিনিকে সময় দিচ্ছে। চিনি যেন স্বাভাবিকভাবে সম্পর্ক মেনে নিতে পারে। নির্ণয় দ্বিতীয়বারের মতো চিনির ঠোঁট স্পর্শ করতেই যাবে, ব্যাপার বোধগম্য হতেই চিনি বলে উঠল। আমার ঘুম পাচ্ছে, আমার ঘুম কমপ্লিট হয়নি, ঘুমাবো আমি, আপনার জন্য আমি জেগে আছি। চিনি আরো কিছু বলবে তার আগেই ধ্বনিত হলো নির্ণয়ের গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। নির্ণয় সামান্য ঘাড় ফিরিয়ে আর চোখে এক পলক চিনি ড্রেসের দিকে নজর বুলিয়ে গমগমে আওয়াজে নির্ণয় বলে। ড্রেস পছন্দ হয়েছে তোর? চিনি হ্যাঁ সূচক মাথা দোলায়। অতঃপর চিনিকে কোলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে চিনিকে শুইয়ে দিয়ে উঠতেই যাবে, তখন নির্ণয়ের ওভারকোটের বাহিরে নির্ণয়ের গলার ইউনিক লকেটটা দৃশ্যমান হলো। লকেটটা চিনির চোখের সামনে দৃশ্যমান হতেই চিনি নিজের অজান্তেই নির্ণয় লকেটটা হাত দিয়ে স্পর্শ করে বলল। লকেটটা খুব সুন্দর। নির্ণয় গ্রীবা ঝুঁকে থাকা অবস্থায় চিনির পাশে ঠিক সেভাবেই বসে গলা থেকে লকেটটা খুলে চিনির গলায় পরাতে পরাতে বলল। এটা বাবার ছিল, বাবা মাকে দিয়েছে। আমার জন্মের পর মা আমাকে দিয়েছে। চিনি শোয়া থেকে উঠে উদ্বিগ্ন কণ্ঠে বলল। আপনি আমায় কেন দিচ্ছেন? নির্ণয় চিনিকে ঘুরিয়ে বক্ষবন্ধী করে হাসকি স্বরেই বলল। সো হোয়াট, তুই এটা ডিজার্ভ করিস। ইউ আর দ্য হার্টবিট অফ মাই হার্ট। কথা বলেই নির্ণয় চিনিকে পূর্বের ন্যায় বিছানায় শুইয়ে দিয়ে শরীরে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ধাতস্থ করে চিনিকে ঘুমানোর জন্য বলল। অতঃপর নির্ণয় ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। চিনির ঢলঢলে আদুরে মুখমণ্ডল জুড়ে খুশির মাখামাখি, তবু তার হাসির ঝংকার যেন সূর্যের অতুলনীয় এক বাদকের বাজানো মাদকীয় কিরণ। সবটাই যেন নীরবে বেজে উঠছে চিনির মনে।